আর একটা ইফিসিয়েন্সির ব্যাপার। আমি প্রিন্স ভাইয়ের সঙ্গে 100% একমত। এটা ডিল করতে গিয়ে আমরা কেউ কারো শত্রু হব না, কিন্তু একটা কনস্ট্রাকটিভ ডেমোক্রেটিক প্র্যাকটিস ডেভেলপ করার চেষ্টা করব। এই ক্ষেত্রে কেউ কারো শত্রু নয়, কিন্তু রাষ্ট্রটাকে নতুন করে ডাইমেনশন ক্রিয়েট করতে গেলে আমাদের মধ্যে এই যে একটা বোঝাপড়া, হ্যাঁ দল আমারটা আমার কাছে আছে, ওনারটা ওনার কাছে আছে, কিন্তু দেশটা তো সকলের। এই জায়গায় যদি একটা গঠনমূলক রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে আমরা কন্ট্রিবিউট করতে পারি, আমার মনে হয় দ্যাট উড বি দ্য রিয়েল এক্সাম্পল। এই সুযোগ কিন্তু করে দিয়েছে আমাদেরকে 5ই আগস্ট। এই 5ই আগস্টের প্রতি কৃতজ্ঞ থেকে আমরা যদি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে নিউ ডাইমেনশন, ইনোভেটিভ ডাইমেনশন এবং ক্রিয়েটিভ ডাইমেনশন ক্রিয়েট করতে পারি, তাহলে নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা আছে এটা আমরা ফুলফিল করতে পারবো। আমি তো মনে করি এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইফিশিয়েন্ট লোকই হবে সবচাইতে বড় চ্যালেঞ্জ। কারণ বাংলাদেশ নামক রাষ্ট্রটা অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ফরেন অ্যাফেয়ার্সের কথা বলেন, কিংবা ইন্টারন্যাশনাল অ্যাটেনশনের কথা বলেন, সব দিক থেকে এই রাষ্ট্রটা অনেক কনসেন্ট্রেশনের মধ্যে আছে। এই কনসেন্ট্রেশনটা ডিল করা মানে অনেকটা আগুন নিয়ে খেলার মতো। এই খেলাটা যারা খেলবেন, যারা পক্ষে থাকবেন কিংবা যারা বিপক্ষে থাকবেন, সকলকেই এরকম ইফিশিয়েন্ট ব্যক্তিবর্গকে খুঁজে যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের মধ্যে মধুর সম্পর্ক হতে পারে, সুইটেবল ডিবেট হতে পারে, অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্র প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী বেনিফিট ডেভেলপ করতে পারে। এই ক্ষেত্রে আমি মনে করি আমরা সেন্ট্রিস্ট পলিটিক্স তো বিএনপিও করে আসছে দীর্ঘদিন ধরে। বাংলাদেশের প্রথম সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি বিএনপিকে বলা হয়। সেই জায়গায় এনসিপির প্রয়োজন হলো। আমি সেটাই বলছি এটা এই জায়গাটাতে এনসিপির একটা বড় প্রয়োজনীয়তা আছে, আমি সেটা বলবো। কাজেই এই দুটোর মাঝখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ডেভেলপ করা, আর সাধারণ মানুষের একটা মেজাজ আছে। আমাদের যে সাধারণ জনগণ, এই জনগণের যে সাইকোলজি, এই সাইকোলজির সাথে একটা অ্যালাইনমেন্ট ডেভেলপ করাটা ছিল আমাদের মৌলিক উদ্দেশ্য। একটা নতুন দল হিসাবে মানে ইট নিডস টাইম। আমরা যদি খুব দ্রুত ড্রামাটিক কোনো চেঞ্জ চাই, যে কোনো দলের কাছ থেকে, যে কোনো রাষ্ট্রের কাছ থেকে, বা যে কোনো মানে অংশের কাছ থেকে, এটা একটা খুবই মানে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এটা অবাস্তব কল্পনা বিলাসিতা। সমাবেশে যে 5 লক্ষ লোক হলো, এই 5 লক্ষ লোক তোমার আইডিওলজিতে কনভিন্স হয়ে আসছে না, তুমি টাকা দিয়ে আনছো। কাজেই এই কোয়ান্টিটেটিভ পলিটিক্স অ্যান্ড কোয়ালিটিভ পলিটিক্স, এই দুইটার মাঝে একটা বড় ডিফারেন্স কিন্তু 5 আগস্টে আমাদেরকে দেখিয়েছে। এটা আমাদেরকে একটু বুঝতে হবে। টাকা দিয়ে কেউ আনে? অবভিয়াসলি আনে, এটা তো রাজনৈতিক বাস্তবতা। আচ্ছা, এটা কেউই শোনেন। প্রিন্স ভাই এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করছে সম্ভবত। আমি একটু প্রিন্স ভাইয়ের কাছ থেকে আমি এটার সাথে একেবারেই দ্বিমত পোষণ করছি। আমাদের সমাবেশে বা আমাদের রাজনীতিতে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়, এইটা টাকা দিয়ে আনি, এইটা বলা মানে ওই সব লোক যারা আমাদের সমাবেশে আসেন তাদের প্রতি চরম অবমাননাকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। এবং এইটা এই যে উনি বলছেন যে কোয়ালিটি পলিটিক্স, ওনারা যে সে কোয়ালিটি পলিটিক্স যে করতে চান সেটা প্রমাণ করে না। এবং একটা কথা আমি বলি যে এখানে কোয়ালিটি পলিটিক্সটা কি, এটাকে বুঝতে হবে। এখন যেমন কালকে ওনাদের দলের পক্ষ থেকে বলা হলো যে শাপলা প্রতীক যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে ধানের শীষও থাকবে না। এটা নিশ্চয়ই 5ই আগস্টের যে রাজনীতির যে পরিবর্তন, সে পরিবর্তন এটা মিন করে না। এবং সেটা আপনার সেই পুরনো বন্দোবস্তের দিকেই কিন্তু ফিরে যেতে হয়। যেমন আজকে আপনার চরমনায়ের পীর সাহেব বললেন যে আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে এবং ইসলামের বিপক্ষের শক্তির সাথে। তার মানে যে আওয়ামী লীগ যে আপনার এর আগে রাজনীতি করেছিল মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিকে ডিভাইডেড করে, সে কিন্তু ওই জায়গাতেই আবার ফিরে যাওয়া হচ্ছে। বিএনপি কি সেটা করছে না? না, বিএনপি আমরা বিএনপিটা 5ই আগস্টের পরে আমাদের নেতা যেমন তারেক রহমান, উনি একটা পলিসি স্টেটমেন্ট করেছিলেন, আপনারা জানেন, আপনারা সেটা বারবারই সেটা উল্লেখ করেছেন। আমি শেষ করি, নিজেদের উদ্যোগে এই সমাবেশে আসছে, আমাদের কিন্তু আনতে হচ্ছে না। তো এগুলো তো পলিটিক্সের ব্যাপারটা বুঝতে হবে। আপনি আপনার কথাটা। জি, আমি আসলে কথার মাঝখান থেকে যখন ফ্লোর এক্সচেঞ্জ হয়ে যায় তখন মিসলিড হয় আর কি। দেখেন, আমি খুব সম্মানের সাথে দ্বিমত করি। প্রিন্স ভাইদের বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট অবদান আছে এবং তারা যথেষ্ট শ্রদ্ধার। তবে সমস্যাটা কোথায় জানেন? আমি এটাই বুঝাইতে পারি না অনেক সময় আমরা, যে আমি যখন একটা ওভারঅল অ্যাসপেক্ট নিয়ে কথা বলি, আই এম নট টকিং অ্যাবাউট বিএনপি। আমি একবারও কি বিএনপির নামটা উচ্চারণ করিনি তো। আমি ওভারঅল সিনারিওর কথা বলছি। আমি খুব স্পষ্টভাবে বলি, এটা যদি এনসিপিও করে থাকে, আমরা কেন এখানে বসে আছি? আমরা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন চাই। আমরা কেন এখানে বসে আছি? আমরা তো ওই পরিবর্তনটাই চেয়েছিলাম যে আমি এই মঞ্চে বসে আমি আমার দলকে সমালোচনা করতে পারবো। আপনি জুলাই সনদে দেখছেন না আমরা যে
আপনার যে একটা বড় চেঞ্জ যেটা নিয়ে আসা হয়েছে যে আপনি চাইলে আপনার দলীয় প্রধানের বিপরীতেও আপনি আপনার শব্দ উচ্চারণ করতে পারবেন কিছু স্পেসিফিক জায়গা ছাড়া। এই পরিবর্তনটা কেন হয়েছে? এখন দেখেন, আমি কোথাও বিএনপি শব্দটা উচ্চারণ করি নাই, নামটা উচ্চারণ করিনি, আপনিও সেই জায়গাটাতে ফ্রেম করছেন, ভাইও সেই জায়গাটাতে ফ্রেম ধরে কথা বলছে। আমি ওভারঅল অ্যাপ্রোচের কথা বলছি, আমি ফ্রেম করি না, আমি বলছি প্রিন্স ভাইয়ের কথাই দ্বিমত আছে। হোয়াটএভার হু ডিড দ্যাট, লেটস নট গো ফর দ্যাট পার্টিকুলার ইস্যু। ফ্যাক্ট কি আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে দেখেন, এটা বাংলাদেশের পলিটিক্সের ওভারঅল অ্যাপ্রোচ। আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি বুক হাত দিয়ে বলেন যে এটা হয় না বাংলাদেশে। প্রিন্স ভাই বলেছে এই কথাটা। প্রিন্স ভাই, আমি জানি আপনি এই প্রশ্নটা করবেন, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে এসেছি একটু আগে। আমি বলেছি এটা যদি এনসিপিও করে থাকে, এটা বাংলাদেশে যেই পলিটিক্যাল দলই করে থাকে, আপনাকে বুঝতে হবে আপনি অ্যাকোমোডেট একটা অ্যাপ্রোচে চিন্তা করেন এটা কি রাইট না রং। আমি একটু শেষ করে দিই, এটা রাইট না রং। আপনি রাইট রং এর প্রশ্নে আসেন, আপনি বাংলাদেশের ওভারঅল পলিটিক্যাল কালচারের প্রশ্নে আসেন। এটাকে দল দিয়ে ভাগ করে দিয়েন না। যখন আমরা সামষ্টিক পর্যালোচনায় থাকি, সামষ্টিক পর্যালোচনাটাকে আপনি দেশের লেন্সে দেখেন, এটাকে দলের লেন্সে দেখেন না। আমি একটু শিশির ভাইয়ের কাছে যেতে চাই। আপনারা দুজন অনেকক্ষণ বললেন, একটু শিশির ভাইকে সুযোগ দিতে যাচ্ছে। শিশির ভাই, এই যে কথাগুলো উঠছে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা যে উঠেছে, এই জায়গায় আসলে জামাত ইসলাম কি ধরনের ভূমিকা রাখছে, বা জামাত ইসলামের সঙ্গে এই রাজনৈতিক সংস্কৃতির পার্থক্যটা কোথায়, মিল অমিলটা কোথায়? দেখেন, এত অল্প সময়ে তো রাজনীতির পুরো বিশ্লেষণ করতে পারবেন না, এটা তো একদিনে গড়ে ওঠে নাই। কিন্তু 5ই আগস্ট একটা সুযোগ করে দিয়েছে অনেক কিছু বোঝার, অনেক কিছু দেখার, অনেক কিছু রিডিফাইন করার, নিজেকে কাঠগড়ায় দাঁড় করানোর। আমি মনে করি আমাদের মধ্যে বুদ্ধিমান সেই দল হবে যে নিজেকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। আমি গ্রামেগঞ্জে গিয়ে এটা দেখেছি, যত না বেশি চাপিয়ে দেয়া বক্তব্য দেওয়া হয়, তার চাইতে বেশি যদি নিজের সমালোচনা নিজে করা হয়, পিপল অ্যাকসেপ্ট ইট উইথ গুড গ্রেস। ফলে আমি মনে করি দিস ইজ এন গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ আস। আমি এটা বলছি না যে আমাদের দল তুলসী ধোয়া পাতা, আমি এটাও বলছি না যে অমুক দল হলো, ব্লেম করব না। আমি ব্লেম গেমে একদম বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে রাষ্ট্রটাকে গঠন করার যে অপরচুনিটি আসছে, এটার প্রাইম ফ্যাক্টর কিন্তু রাজনৈতিক দল। কারণ শেষ পর্যন্ত পলিটিক্যাল মেরুকরণ যদি স্ট্রং না হয়, হেলদি না হয়, তাহলে রাষ্ট্রীয় মেকানিজমটা কিংবা ডেমোক্রেসিটা এস্টাবলিশ হবে না শেষ পর্যন্ত। আবার কিন্তু ঘুরে এমন অপরচুনিটি তৈরি হবে যে সেই ফেসিজমের জন্ম হবে। এই জন্য আমার কথাটা হলো ইন বিটুইন। একদিনে ঠিক হয়ে যাবে এটা এক্সপেক্ট করাটা ঠিক হবে না। বাট দ্য বল স্টার্টেড টু রোল, শুরু হয়েছে। সকলেই নিজের সমালোচনা করেছেন। আমি এই প্রেক্ষাপটে একটু জনাব তারেক রহমানের বক্তব্যের কথা বলতে চাই। দেখেন তো উনি যে বক্তব্য দিয়েছেন ওই দিন, এটা কিন্তু রিফ্লেকশন দেখা যাচ্ছে না? আমি তো ক্লিয়ারলি দেখতে পাই যে উনি চাইলে অনেক প্রশ্নের অবতারণা করতে পারতেন যা অন্যের জন্য আনকমফোর্টেবল হতো। উনি স্বেচ্ছায় তা করেননি, এড়িয়ে গেছেন। এটাকে আমি খুব গুড গ্রেসে দেখতে চাই। একইভাবে আমরাও যখন এরকম কথা বলবো, বা এনসিপি যখন এরকম কথা বলবে, আমার মনে হয় যে রাষ্ট্রটাকে সামনে রেখে আমাদেরকে নিজের কাঠগড়ায় দাঁড় করালে সকলেরই তো আসলে কেউ তো ভুলের ঊর্ধ্বে না। একথা বলার তো কোনো সুযোগ নাই যে জামাত ইসলামী কোনো ভুল করে না, একথা বলার সুযোগ নাই বিএনপি কোনো ভুল করে না, এনসিপি কোনো ভুল করে না। কিন্তু আমাদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে। আন্ডারস্ট্যান্ডিংটা হলো রাষ্ট্র গঠনের অপরচুনিটি সকলেই কাজে লাগাতে চায়। এবং জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, দেখবেন সরকার ইলেকশনের পরে একটা ঐকমত্যের সরকার গঠন করতে চান, ওইরকম সকলকে এনকাম্পাসিং গভর্নমেন্ট গঠন করতে চান। এই যে কথা, ঐকমত্যের সরকারকে জামাত থাকবে, এটা তো ওই পরিস্থিতি নির্ধারণ করে দিবে। এখন তো আমরা বলতে পারবো না। ইলেকশনে পক্ষ বিপক্ষে থাকা সত্ত্বেও দেশ পরিচালনায় পার্টিসিপেশন থাকতে পারে না। আগে কি হতো? বাইনারি সিস্টেম ছিল, ইউ আর উইথ আস অর উইথ দি টেররিস্ট, ইন বিটুইন কিছু নাই। এখন আমরা দেখলে এটা খুশি হব যে সকলের ভালো কাজগুলোর সঙ্গে পরস্পর সহযোগিতা থাকবে, আর ভালো কাজ যদি না হয় তাহলে পরস্পর বিরোধিতা থাকবে। এটা পলিসির ব্যাপার, দল বা ব্যক্তির ব্যাপার নয়। যে আমরা আরো আলোচনা করব। আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে এসে আমরা আবারও যুক্ত হব অতিথিদের সাথে। স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম ভোটের মিত্র নিয়ে। আমি এই পর্বে একটু শুরুতেই প্রিন্স ভাইয়ের কাছে যেতে চাই। প্রিন্স ভাই, আজকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাকিরা বাকির খাতায় চলে যাবে। এই বক্তব্যকে কিভাবে দেখছেন? এই বাকির খাতায় কি বিএনপিও আছে নাকি? এইটা ওনার দৃষ্টিতে বিএনপি থাকতে পারে, তবে এটা মাঠের বক্তৃতা। এটা মাঠে তো অনেক রকমই বক্তৃতা করি। যে প্রথম ফিরে যাই যে আমাদের যে রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলি, রাষ্ট্রের পরিবর্তনের কথা বলি, এবং একই সাথে আমাদের মন মানসিকতার পরিবর্তনের কথা বলি। সেই পরিবর্তনটা যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা ওই যে ইসলামের পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের
পক্ষে বিপক্ষে, গণতন্ত্রের পক্ষে বিপক্ষে, এগুলো কিন্তু তখন আর হালে পানি পাবে না। তখন পানি পাবে সেটা হলো আমি জনগণের জন্য কি করতে চাই, আমার যে কর্মসূচি সেটা কতটুক জনগণের জন্য কল্যাণকর, কতটুক পজিটিভ, কতটুক আপনার মানে মানুষ গ্রহণ করবে সেটার উপরে। আজকে যে বলা হচ্ছে ইসলামের কথা, যে রাজনীতিতে ধর্মকে আবার নিয়ে আসা হচ্ছে এবং খোদ ইসলাম ধর্মকে নিয়ে আসা হচ্ছে। একটু আগেই তো আমি বললাম যে ওনাদের এখন মানে কি বলে আন্দোলনের শরিক নাকি, যে ইসলামী আন্দোলন হাত পাখা, উনি বক্তৃতা করলেন আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষের শক্তির সাথে ইসলামের বিপক্ষের শক্তি। ঠিক যখন আমি শুনলাম, আমার কাছে একদম হাসিনার ভাষণটা আমার কানের মধ্যে এসে মনে বাড়ি খেলো, যে দেশ এখন দুই ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। এই যে একটা মানে পুরনো ধ্যান ধারণার যে রাজনীতি, এখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে তো হবে না। আমি গ্রাম থেকে কালকে আসলাম, গ্রামে দেখলাম একটি রাজনৈতিক দলের মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে বলছে যে তাদের মার্কায় ভোট দিলে আল্লাহ ভোট পাবে। এই যে আপনার একটা বক্তব্য, এটা তো আপনার ইসলামকে নিয়ে আসা হচ্ছে কোন জায়গাতে? এবং তাদের নিশ্চয়ই রাজনীতিতে ওই ধরনের কোনো কর্মসূচি নাই, ভবিষ্যৎ কর্মসূচি নাই, যে কারণে তাদের ওই কথাগুলো বলে তাদের গ্রামের সহজ সরল মহিলাদেরকে আপনার মানে মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে। এগুলি তো আমাদের রাজনীতিতে এগুলোর অবসান হওয়া উচিত। এবং এই যে আমাদের ধরেন নতুন ধ্যান ধারণার রাজনীতি, এনসিপি প্রথম দিকে তারা এটার কথা বলেছিল, আমরা সমর্থন করেছিলাম যে রাজনৈতিক যে পুরনো বন্দোবস্ত, এখানে না গিয়ে আমরা নতুন বন্দোবস্ত আমরা ফিরে তৈরি করতে চাই, যে নতুন বন্দোবস্তের মধ্যে আমার ওই পজিটিভ দিকগুলো থাকবে, যেগুলো আমাদের নেতা তারেক রহমান সেদিন বিবিসির সাক্ষাৎকারে বলেছেন, এর আগেও বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন। এবং ওইগুলোকে তো বিএনপিকে ধারণ করতে হবে, জামাতকে সেই আবার ওই ধ্যান ধারণা পাল্টে ওইদিকে নিয়ে আসতে হবে, তারেক রহমানের কথায় না। এই যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই এই কাজটা করতে হবে। আজকে এই যে একটু আগে আমরা অফ টাইমে কথা বলছিলাম যে আজকে শুধু সমাবেশের রাজনীতি পরিহার করতে হবে, এই সমাবেশের রাজনীতি পরিহার করতে হবে। আমাদেরকে জ্ঞান নির্ভর সমাবেশের রাজনীতি কারা করছে আসলে? আমরা করছি, সবাই করছি, এক্স্যাক্টলি সবাই করছি, আমরা তো কেউ এখান থেকে বাদ নাই। দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তো আমাদের এখান থেকে সরে আসতে হবে। আজকে জাতীয় সংসদকে সমস্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে এবং রাজনীতি জ্ঞান নির্ভর রাজনীতি করতে হবে। আজকে আমার ইউটিউবে রাজনীতি করতে হবে, আমার ফেসবুকে করতে হবে, আমার টুইটারে করতে হবে, আমার নিজস্ব চ্যানেলে করতে হবে, টেলিভিশন রেডিওতে করতে হবে, পত্রপত্রিকার মাধ্যমে করতে হবে। এবং সেই রাজনীতির জন্য আমার জনগণকে তৈরি করতে হবে, শিক্ষিত করতে হবে, জনগণকে রাজনীতির জ্ঞানে শিক্ষিত করতে হবে। আজকে দেখেন গ্রামের মানুষ কিন্তু অনেক শিক্ষিত, রাজনৈতিক জ্ঞান রাখে। এই যে গ্রামে যখন আমরা যাই, এই যে চায়ের স্টলে যখন তারা বসে কথা বলে বিকেলবেলা, আমাদের চায়ের কাপে ঝড়, রাজনীতির ঝড় উঠায় দেয় চায়ের কাপে, মল্লযুদ্ধ হয়ে যায়, কথার যুদ্ধ হয়ে যায়। কী নিয়ে আমরা কান খাড়া করে কী নিয়ে কথা হচ্ছে? রাজনীতি নিয়ে কথা হচ্ছে, দল দলে কথা হচ্ছে। তাদের মতো যে বুদ্ধিজীবী আসলে কিন্তু আমাদের এই জাতীয় পর্যায়ের বুদ্ধিজীবীরা কিন্তু হার মানবে। তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে, আমরা কিন্তু অনেকেও সেই বিষয়গুলো আমরা আনতে পারি না। শিশির ভাই কাছে একটু আসি। শিশির ভাই, এই যে প্রিন্স ভাই বললেন যে সমাবেশের রাজনীতি থেকে সরে আসতে হবে, এখন তিনি কয়েকটা রেফারেন্স টানলেন যেখানে ধর্মকে ব্যবহার করে ভোটের যে প্রার্থনা, ভোটের যে গণসংযোগ সেটি এখনও করা হচ্ছে। এটি তো তিনি আসলে আঙুল তুলেছেন ইসলামী দলগুলোর দিকে। আজকে যেটি জামাতের সেক্রেটারি জেনারেল বললেন যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে বাকিরা বাকির খাতে চলে যাবে, এই ঐক্যবদ্ধের মধ্যে আসলে জোটের কতটা ইঙ্গিত আছে, আর এই বক্তব্যের প্রেক্ষিতে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি বলবো যে আসলে দেখেন, একটা দেশের জনগোষ্ঠীর আচার আচরণ, জীবন আচরণ, এগুলো রাজনীতিতে রিফ্লেক্টেড হয়। এটা হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কিন্তু এটিকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়া উচিত না। কিন্তু সেখানে কি করণীয় উচিত? তাহলে আমার তো ধারণা বর্তমান প্রজন্ম এবং বাংলাদেশ দেখবে কে ডেলিভারি করতে পারে, হু ক্যান সলভ দেয়ার প্রবলেম। কি প্রবলেম এই দেশে? অর্থনৈতিক প্রবলেম। আপনি চিন্তা করেন মিডিয়া ইন্ডাস্ট্রি, কোনো সরকার যদি মিডিয়া ইন্ডাস্ট্রিকে ডিল করতে হয়, কি পরিমাণ ইফিশিয়েন্ট একজন মিডিয়া লাইনের লোক তার প্রয়োজন হবে। এত ডাইভার্সিটি ক্রিয়েট হয়েছে, এত ডাইমেনশন ক্রিয়েট হয়েছে। শুধু টক শোর কথা ধরেন,
টক শোতে যে পরিমাণ আলোচনা হয়, এটাকে অবজার্ভ করে গভর্নমেন্ট যদি পলিসি নির্ধারণ করতে চায়, তাহলে একজন এফিশিয়েন্ট টক শো বিশেষজ্ঞর প্রয়োজন হবে। এই লেভেলে চলে গেছে কিন্তু দেশ, এই লেভেলে চলে গেছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে, তার সঙ্গে মিডল ইস্টের কি সম্পর্ক হবে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কি সম্পর্ক হবে, কোন এজেন্ডা হবে, কোন শব্দ প্রয়োগ করবে, কোন শব্দটা কোন শব্দের চেয়ে বেশি ক্রিয়েটিভ হবে, কোনটা হলে পরে ইনভেস্টমেন্ট বাড়বে আর কোনটা হলে পরে ইনভেস্টমেন্ট কমবে। এই যে ক্রিয়েটিভ অ্যাটিটিউড অফ পলিটিশিয়ান, এগুলো দেখতে চাইবে মানুষ। রেটরিক দিয়ে কাজ হবে না, বক্তব্য দিয়ে কাজ হবে না, ডেলিভারি করতে পারবেন, পিপল উইল অ্যাকসেপ্ট ইউ। আমি খুব ইন্টারেস্টিংলি দেখতাম ইংলিশ মিডিয়াম যে কমিউনিটি বাংলাদেশে আছে, যে সমস্ত ছাত্র বন্ধুরা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন, তার সাইকি সম্পর্কে আমাদের মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের কয় পার্সেন্ট লোকের ধারণা আছে, এবং তাদের রিপ্রেজেন্টেটিভকে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে আমরা জায়গা করে দেই না। তো যদি না দিয়ে থাকি, তাহলে এত বিরাট কমিউনিটি এরা কোথায় যায়? আপনি বিসিএস দেখতে পারবেন, তাদের মেডিকেলে দেখতে পাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন, দেন কোথায় যায় তারা? লক্ষ লক্ষ লোক ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছে, তারা গিয়ে দেখবেন বড় একটা অংশ দেশের বাইরে আন্ডারগ্রেড এবং গ্র্যাজুয়েশন করছে এবং বিদেশে কাজ করছে। বাংলাদেশের